বিসমিল্লাহির রহমানির রহিম। বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে দশম শ্রেণীর বিজ্ঞান শিক্ষার্থীদের স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ বুলবুল আহমেদ, তোমাদের পদার্থবিজ্ঞান বিষয়ের শিক্ষক। আজকে পদার্থবিজ্ঞানের নবম অধ্যায় থেকে আলোচনা করব। নবম অধ্যায়টি হচ্ছে আলোর প্রতিসরণ। তোমরা অলরেডি কয়েকটা ক্লাস পেয়ে গেছো এ সম্পর্কে। তো আজকে আলোচনা করব যে এই যে বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক 1.5 বলতে কি বোঝায়, তারপর সংকট কোণ বা ক্রান্তি কোণ কী, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কী, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত কী, অপটিক্যাল ফাইবার কী, লেন্স কী, লেন্সের প্রকারভেদ। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে শুরু করছি। আজকের বিষয় হচ্ছে আলোর প্রতিসরণ। লেখা আছে, প্রথম প্রশ্নটা দেখো, বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক। মনে করো এই মাধ্যমটা হলো বায়ু মাধ্যম আর এটা হচ্ছে কাঁচ। আমরা জানি যে এই যে বিভেদ তল, সেখানে আলোক রশ্মিগুলো এভাবে আপতিত হয়। বায়ু মাধ্যম থেকে মনে করো কাছে আসতেছে, কাছে আসার সময় অবশ্যই মাধ্যম থেকে কিছুটা কী হবে, বেঁকে যাবে। আমরা জানি যে হালকা মাধ্যম থেকে আলোক রশ্মি ঘনতে যাওয়ার সময় অথবা ঘন থেকে হালকাতে যাওয়ার সময় কিছুটা বেঁকে যায়। এই বেঁকে যাওয়ার ঘটনাটাই হচ্ছে আলোর প্রতিসরণ। কিন্তু এখানে বলা হচ্ছে বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক 1.5 বলতে কি বোঝায়। আমরা প্রতিসরণাঙ্কের সংজ্ঞা থেকে জানি যে একজোড়া নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মির ক্ষেত্রে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদাই একটি ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাটিকে এক মাধ্যম সাপেক্ষে আরেক মাধ্যমের প্রতিসরণাঙ্ক বলে। কি মনে রাখবো যে এই যে এটা যদি আপতন কোণ যদি আই হয় আর এটা যদি প্রতিসরণ কোণ আর হয়, প্রতিসরণ কোণ যদি আর হয়, তাহলে আমরা জানি যে সাইন আই বাই সাইন আর ইকুয়াল একটা ধ্রুব সংখ্যা। সেই সংখ্যাটাকে আমরা বলি এক মাধ্যম সাপেক্ষে আরেক মাধ্যমের প্রতিসরণাঙ্ক। এখানে এই মানটা যদি হয় 1.5, তাহলে আমরা বলবো যে বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক হচ্ছে 1.5। কি মনে রাখবো, বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক 1.5 বলতে বোঝায় যে এই যে বায়ু মাধ্যমে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন, এই দুটার অনুপাত হবে কত, 1.5। এটাই বুঝি। তাহলে প্রথম প্রশ্নটা শেষ হয়ে গেল। দেখো, সংকট কোণ বা ক্রান্তি কোণ আসলে কি। সংকট কোণ বা ক্রান্তি কোণ মনে রাখবো যে এটা যদি একটা ঘন মাধ্যম হয়, মনে করো এই মাধ্যমটা পানি মাধ্যম, ধরো এটা পানি মাধ্যম অথবা কাঁচ মাধ্যম, তুমি যে কোনো একটা মাধ্যম ধরতে পারো। এরপর উপরে আছে বায়ু মাধ্যম, এটা হলো বায়ু মাধ্যম আর এটা পানি মাধ্যম। তাহলে অবশ্যই তুমি বুঝতে পারতেছো যে এই পানি মাধ্যমটা ঘন মাধ্যম, বায়ু মাধ্যমটা হলো হালকা মাধ্যম। সেক্ষেত্রে মনে রাখবো যে আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় এটি যদি 90 ডিগ্রি কোণে প্রতিষ্ঠিত হয়, তাহলে এই যে 90 ডিগ্রি যে কোণে প্রতিষ্ঠিত হইতেছে, অর্থাৎ এক্ষেত্রে প্রতিসরণ কোণের মান কত, 90 ডিগ্রি। কিন্তু এখানে একটা কোণ তৈরি হবে না, এটাকে কি বলবো, আপতন কোণ। এটাকে বলতেছি প্রতিসরণ কোণ। এই কোণটাকে বলতেছে প্রতিসরণ কোণ। এই কোণটা হলো প্রতিসরণ কোণ, যার মান কত হবে, 90 ডিগ্রি হবে। এবং সেই মানের জন্য এখানে ঘনমাধ্যমের যে কোণটা হবে, ঘনমাধ্যমের যে কোণটা, সেই কোণটাকে আমরা বলবো থিটা সি দ্বারা প্রকাশ করব। এই থিটা সিকেই বলবো সংকট কোণ বা ক্রান্তি কোণ। কি বলছি, আলোক রশ্মি ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার সময় আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়, ঘনমাধ্যমে আপতন কোণের সেই মানটাকে আমরা বলবো সংকট কোণ বা ক্রান্তি কোণ, যাকে থিটা সি দ্বারা প্রকাশ করা হয়। এখানে থিটা সিটা হলো সংকট কোণ বা ক্রান্তি কোণ, সংকট কোণ অথবা ক্রান্তি কোণ এটাকে বলবো, বা ক্রান্তি কোণ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আবার একটু ভালো করে মনোযোগ দিয়ে শোনো। অবশ্যই মনে রাখবো যে ঘনমাধ্যম থেকে আলোক রশ্মি হালকা মাধ্যমে যাওয়ার সময় এই যে আলোক রশ্মি, যে রশ্মিটা মনে করো এই যে এ রশ্মিটা এখানে আপতিত হয়েছে, হয়ে এ ড্যাশ পথে মনে করো চলে গেল, তখন এই যে প্রতিষ্ঠিত রশ্মি অভিলম্বের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করছে, 90 ডিগ্রি কোণ তৈরি করছে বা এক সমকোণ তৈরি করছে। যে মানের জন্য, এই আপতন কোণের যে নির্দিষ্ট মানের জন্য এই প্রতিসরণ কোণ মানটা 90 ডিগ্রি বা এক সমকোণ হয়, এই ঘনমাধ্যমে আপতন কোণের সেই মানটাকে আমরা বলবো সংকট কোণ বা ক্রান্তি কোণ, যাকে থিটা সি দ্বারা প্রকাশ করা হয়।
এবার দেখি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনটা আসলে কি। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, তোমরা অবশ্যই বিষয়টা মনে হয় বুঝতে পারছো যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন মানে কি, বারবার একই জায়গায় প্রতিফলন হবে। পূর্ণ অভ্যন্তরীণ হলো যে মাধ্যমে ছিল সেই মাধ্যমে আলোকরশ্মি আবার ফিরে আসবে। তাহলে কিভাবে হবে দেখি আমরা। এই যে কিছুক্ষণ আগে আমি বললাম যে এটা হলো পানি মাধ্যম, উপরে ছিল বায়ু মাধ্যম। সংকট কোণ যখন আমরা আলোচনা করছিলাম তখন কিন্তু এভাবে আলোচনা করছিলাম যে আলোকরশ্মিকে ঘন মাধ্যম থেকে অবশ্যই হালকা মাধ্যমে যাওয়ার চেষ্টা করতে হবে। সেক্ষেত্রে এই যে আপতিত রশ্মি, যে আপতিত রশ্মি, মনে করো এই রশ্মিটা আপতিত হলো এই পথে যদি যায়, মনে এ ড্যাশ পথে যখন যায় তখন এখানে 90 ডিগ্রি কোণ তৈরি হয়, তাই না? আর এখানে এই কোণটাকে আমরা কি বলছি, সংকট কোণ বা ক্রান্তিকোণ। কেন সংকট কোণ বলতেছি, কারণ কি ঘন থেকে হালকাতে যাওয়ার সময় এটা যদি পানি হয়, এটা যদি বায়ু হয়, সেক্ষেত্রে মনে রাখবো যে এই যে পানি থেকে বায়ুতে যাওয়ার সময় কি করছে, আলোকরশ্মি প্রতিষ্ঠিত হয়েছে 90 ডিগ্রি কোণে। যখন এটা হয়েছে তখন আমরা এটাকে সংকট কোণ বা ক্রান্তিকোণ বলতে পারতেছি। কিন্তু এই যে সংকট কোণ, এই সংকট কোণের চাইতেও বেশি কোণে যদি আলোকরশ্মি আপতিত হয়, ধরলাম এই থিটা সি মনে করো ধরো 45 ডিগ্রি ধরলাম, এই 45 ডিগ্রির চাইতেও যদি বেশি কোণে আলোকরশ্মিটা আপতিত হয়, তাহলে এই রশ্মিটা কি 90 ডিগ্রি কোণ বরাবর প্রতিষ্ঠিত হবে না? কখনোই না, তার চেয়ে বেশি কোণে প্রতিষ্ঠিত হবে। আর তখন এই অবিলম্বের সাথে এই কোণটা বড় হয়ে যাবে। আর যখন বড় হয়ে যাবে তখন আলোকরশ্মি আমরা দেখতে পাচ্ছি যে এই রশ্মিটা এটা যদি বি রশ্মি হয় তাহলে এখানে বি ড্যাশ পথে প্রতিষ্ঠিত হবে, অর্থাৎ আলোকরশ্মি ঘনমাধ্যম থেকে পুনরায় আবার ঘনমাধ্যমেই আসবে। আলোর এই ঘটনাটাকে আমরা বলি আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। সেক্ষেত্রে মনে রাখবো যে আলোকরশ্মি অবশ্যই ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু হালকা মাধ্যমে যেতে পারবে না। কি হবে, এই সংকট কোণ অপেক্ষা বেশি কোণে আপতিত হওয়ার কারণে প্রতিষ্ঠিত রশ্মিটি যে মাধ্যমে ছিল পুনরায় সেই মাধ্যমেই ফিরে আসবে। এই জন্য আমরা এই ঘটনাটাকে বলবো আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। শিক্ষার্থী বন্ধুরা দেখো, লেখা আছে যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্তটা আসলে কি। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত হলো যে, এই যে শর্ত, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত হলো যে আলোকরশ্মিকে নাম্বার 1, আলোকরশ্মিকে অবশ্যই ঘনমাধ্যম হতে হালকা মাধ্যমে প্রতিষ্ঠিত হতে হবে। হালকা মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করতে হবে। এখন প্রতিষ্ঠিত হতে হবে না, এটা আসলে হওয়ার চেষ্টা করতে হবে, প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করতে হবে আর কি, চেষ্টা করতে হবে। এটা হলো প্রথমটা, আলোকরশ্মিকে অবশ্যই ঘনমাধ্যম হতে হালকা মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করতে হবে। এরপর দ্বিতীয় কথাটা হলো যে আলোকরশ্মিকে অবশ্যই এই আপতন কোণের মান, যেটা আপতন কোণের মানটা, এটা অবশ্যই সংকট কোণ অপেক্ষা বেশি কোণে আপতিত হতে হবে। এই অবশ্যই আপতন কোণের মান অবশ্যই এই সংকট কোণ অপেক্ষা বড় হতে হবে। সংকট কোণ অপেক্ষা বড় হতে হবে। তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে যে এই যে আপতন কোণের মান থিটা সির চাইতে অবশ্যই বড় হতে হবে। থিটা সি বিষয়টা কি বলছিলাম যে সংকট কোণটা কি, এই আপতিত রশ্মির যে মানের জন্য এখানে প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়, সেটাকে বলছিলাম থিটা সি বা সংকট কোণ। এই থিটা সির চাইতে অর্থাৎ সংকট কোণ অপেক্ষা আলোকরশ্মি যদি বেশি কোণে আপতিত হয়, এই অভিলম্বের সাথে যদি বেশি কোণে আপতিত হয়, তাহলেই কেবল প্রতিষ্ঠিত রশ্মিটি 90 ডিগ্রি অপেক্ষা বেশি হবে, আর তখনই আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে। শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই তোমরা বিষয়টা বুঝতে পারছো। প্রতিফলনের শর্তগুলো হলো এগুলো, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত হলো এগুলো। একটা হলো আলোকরশ্মিকে অবশ্যই ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করতে হবে, আর একটা হলো আপতন কোণের মান অবশ্যই সংকট কোণ অপেক্ষা বড় হতে হবে, তা না হলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন সম্ভব নয়। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কি আমরা বুঝে গেছি, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্তগুলো আমরা বুঝে গেছি। এবার দেখব অপটিক্যাল ফাইবারটা আসলে কি। অপটিক্যাল ফাইবার হলো আলোকীয় তন্তু। এই যে অপটিক্যাল ফাইবার,
অপটিক্যাল কথাটা অর্থ হচ্ছে আলোকীয়, ফাইবার অর্থ তন্তু বা আঁশ, অপটিক্যাল ফাইবার আলোকীয় তন্তু যেটাকে আমরা বলি। কাঁচ বা প্লাস্টিকের সরু, নমনীয়, দীর্ঘ নমনীয় অথচ নিরেট এইরকম কাঁচ তন্তু অথবা প্লাস্টিকের তন্তুগুলোকে আমরা বলবো অপটিক্যাল ফাইবার। এই অপটিক্যাল ফাইবারটা আসলে কি দেখে নিই একটু। এই যে অপটিক্যাল ফাইবার হলো একগুচ্ছ অপটিক্যাল ফাইবারকে একত্রে আবার আলোক নল বলে। যাই হোক, অপটিক্যাল ফাইবারের বিষয়টা একটু দেখি। এরকম করে কাঁচ বা প্লাস্টিকের তন্তুগুলো যেগুলো আছে সেগুলো আঁশ যেগুলো বলি, এগুলো এইভাবে থাকে, অসংখ্য তন্তু বা আঁশ এইভাবে যখন থাকে তখন এই যে উপরের যে একটা দেয়াল আছে বা আস্তরণ বলে এটাকে, বা আবরণও তুমি বলতে পারো, উপরে এবং নিচে একটি আবরণ দেওয়া থাকে, এটা হলো ঘন হয়। আর মাঝখানে মাধ্যমটা হয় হালকা। মাঝখানে মাধ্যমটা কি হালকা মাধ্যম, আর এই বাহিরের যে আবরণটা আছে সেই আবরণটা একটু ঘন হয়, যার ফলে আলোকরশ্মি এই যে এটা যদি মানে প্রবেশ মুখ হয়, এখানে আলোকরশ্মি প্রবেশ করে এই যে দেয়ালগুলো যে আছে এই দেয়ালে কি হয় আপতিত হয়ে ওখান থেকে আবার পুনরায় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। ফলে এই দেয়াল থেকে এই আস্তরণ থেকে আবার হালকা মাধ্যম হয়ে আবার এই ঘনতে আসে। এই ঘনতে যখন আসে তখন আবার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। এরকম করে বারবার যখন আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে তখন একটা মুখ দিয়ে আবার লাস্টে বের হয়ে যায়। আলোকরশ্মিগুলো কি হয় একটা নির্দিষ্ট পথে প্রবেশ করে আবার এই অপটিক্যাল ফাইবারের ভিতরে বারবার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে তারপর আবার অপর মুখ দিয়ে আবার বের হয়ে যায়। এটা যদি প্রবেশ মুখ হয় তাহলে এটা হলো নির্গমন মুখ। আলোকরশ্মিগুলো একটা পথে প্রবেশ করবে এবং আরেক পথে বের হয়ে যাবে। তাহলে অপটিক্যাল জিনিসটা আসলে আলোকীয়, আর ফাইবার মানে তন্তু বা আঁশ যেটাকে বলে। ওই যে আমরা পাটের আঁশ যেমন বলি, পাটকে ছিঁড়লে অনেক সময় অনেক সূক্ষ্ম সূক্ষ্ম আঁশ পাওয়া যায়, সেরকম বিষয়টা কাঁচ বা প্লাস্টিকের সরু, দীর্ঘ, নিরেট অথচ নমনীয় এইরকম আঁশগুলোকে আমরা বলি অপটিক্যাল ফাইবার। সেই অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে আলোকরশ্মি প্রবেশ করলে বারবার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। কারণ এখানে আমরা জানি যে কিছুক্ষণ আগে আমরা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের বিষয়টা জানতে পেরেছি। কীরকম পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন? আলোকরশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করতে চায় তখন সংকট কোণ অপেক্ষা যদি বেশি কোণে আপতিত হয় তাহলে আলোকরশ্মি পুনরায় ওই ঘন মাধ্যমেই ফিরে আসে। এই ঘটনাটা ছিল আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। সেই রকম ঘটনাটাই এখানে ঘটে। আলোকরশ্মি যখন ঘন থেকে হালকাতে যাওয়ার চেষ্টা করে তখন বারবার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে, আর এর ফলেই আমরা অপটিক্যাল ফাইবার পেয়ে যাই। এই অপটিক্যাল ফাইবার বর্তমানে বিভিন্ন কাজে ব্যবহার করা হচ্ছে। অপটিক্যাল ফাইবারের মাধ্যমে আমরা টেলিকমিউনিকেশন করে থাকি, অর্থাৎ টেলিফোনে যোগাযোগ করে থাকি। টেলিফোনের লাইনগুলো অপটিক্যাল ফাইবার তার ব্যবহার করা হয়। এরপর এখন যে ইন্টারনেট ব্যবস্থা চালু আছে সেই ইন্টারনেট ব্যবস্থার অবশ্যই অপটিক্যাল ফাইবারগুলো ব্যবহার করা হচ্ছে, অনেক ভালো কাজ করে। অপটিক্যাল ফাইবারের একটা ধর্ম আছে, ধর্মটা হলো যে এই আলোকরশ্মিগুলো যখন অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে গমন করে তখন এই আলোকের তরঙ্গের যে আছে এগুলোর তেমন কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ এরপর যে সংকেতগুলো আলোক যে সিগন্যালগুলো আছে সেই সিগন্যালগুলো খুব ভালোভাবে এক স্থান থেকে আরেক স্থানে পৌঁছতে পারে। এর ফলে আমরা অনেক ভালো করে যোগাযোগ ব্যবস্থাটা চালু রাখতে পারি। যাই হোক, এরপরে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে একই সাথে প্রায় 2000-এর বেশি সংকেত প্রেরণ করা যায়। একই সাথে অপটিক্যাল ফাইবারের 2000-এর বেশি সংকেত প্রেরণ করা সম্ভব হয় এবং এই সংকেতগুলোর মানেরও কোনো রকম পরিবর্তন হয় না, অর্থাৎ সংকেতগুলো তীব্রতা ঠিক থাকে। যাই হোক, অপটিক্যাল ফাইবারের মাধ্যমে আমরা এখন ওই যে ইন্টারনেটের ব্যবস্থা করতে পারতেছি। তারপর অপটিক্যাল ফাইবার ব্যবহার করে চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন অপটিক্যাল ফাইবার ব্যবহার করা হচ্ছে। আমরা বিভিন্ন চিকিৎসাগুলো যেমন করি, অ্যান্ডোস্কোপির ক্ষেত্রে যেমন অপটিক্যাল ফাইবার ব্যবহার করা হয়। তারপর টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে অপটিক্যাল ফাইবার আমরা ব্যবহার করতেছি। তারপর ইন্টারনেটের ব্যবস্থার ক্ষেত্রে অপটিক্যাল ফাইবার ব্যবহার করতেছি। যাই হোক, অপটিক্যাল ফাইবারে এখন অনেক ভালো ব্যবহার চলে আসছে, কারণ এক্ষেত্রে সংকেতগুলোর তীব্রতার মানের কোনো পরিবর্তন হয় না। যাই হোক, এখন দেখি আমরা লেন্স জিনিসটা আসলে কি। শিক্ষার্থী বন্ধুরা দেখুন, লেন্স আসলে কি। লেন্স মনে রাখবো যে দুটি গুলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ। এই যে দেখো একটা গুলীয় পৃষ্ঠ আর একটা যদি গুলীয় পৃষ্ঠ এরকম করে হয়, দুটি গুলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে আমরা বলবো লেন্স। দুটি গুলীয় পৃষ্ঠ হতে হবে। এই যেমন এটা একটা গুলীয় পৃষ্ঠ, এটা আর একটা গুলীয় পৃষ্ঠ। অবশ্যই এটার একটা কেন্দ্র আছে, এটার আর একটা কেন্দ্র আছে। এখন এদিকে তাকাও, যদি আমরা এই যে মনে করি যে এই অংশটা নাই,
আবার এটা যদি এই অংশটা নাই, তাহলে আমরা দেখব যে এই যে একটা লেন্স পাওয়া গেছে, দুটি গুলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে আমরা বলবো লেন্স। এই যে এটাকে যদি বলি উত্তল লেন্স, তাহলে এটার দুইটা বক্রতার কেন্দ্র থাকবে। এটা ছিল অন্য একটা গোলকের কেন্দ্র, এটা ছিল আর একটা গোলকের কেন্দ্র। এরকম দুটি গোলীয় পৃষ্ঠ আর কি, পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে আমরা বলবো লেন্স। সেই লেন্স হতে পারে দুই প্রকার, একটা অবতল লেন্স আর একটা উত্তল লেন্স। অবতল এবং উত্তল, অবতল আর উত্তল লেন্স। দেখি উত্তল লেন্সে এই যে এটা মনে রাখবো যে একটু বড় করে আর্ট করি। এই যে মনে করো এটা একটা উত্তল লেন্স, সেক্ষেত্রে মনে রাখবো যে এই যে লেন্সের মধ্যভাগ পুরু, যে লেন্সের মধ্যভাগটা পুরু কিন্তু প্রান্ত ভাগগুলো সরু, সেই লেন্সকে আমরা বলবো উত্তল লেন্স। এর আরেক নাম হচ্ছে অভিসারী লেন্স। আলোকরশ্মিগুলোকে এই রশ্মি যখন এই যে আলোকরশ্মিগুলো যখন নির্দিষ্ট বিন্দু থেকে এই লেন্সের উপর আপতিত হয়ে এরা প্রতিষ্ঠিত হওয়ার সময় এই একটি নির্দিষ্ট বিন্দুতে আলোকরশ্মিগুলো মিলিত হয়, সেই জন্য এর নাম হচ্ছে অভিসারী লেন্স। আলোকরশ্মিগুলোকে কী করতে পারে? মিলিত করতে পারে, সেই জন্য এই লেন্সের আরেক নাম হচ্ছে অভিসারী লেন্স। যাই হোক, প্রতিবিম্ব যখন আমরা পড়াশোনা করব অধ্যায়ের, তখন এইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখন মনে রাখবো যে লেন্সের মধ্যভাগ পুরু আর প্রান্ত ভাগ হলো সরু, সেই লেন্সের নাম হচ্ছে উত্তল লেন্স বা অভিসারী লেন্স। উত্তল বা অভিসারী লেন্স। আর অবতলটা কি? মনে রাখবো যে লেন্সের মধ্যভাগটা হচ্ছে মধ্যভাগ সরু আর প্রান্ত ভাগ পুরু, সেই লেন্সকে আমরা বলবো অবতল লেন্স। এই যে এই অংশটা মনে রাখবো যে এই অংশটা কিন্তু একটা গোলকের অংশ ছিল, এটা একটা গোলকের অংশ ছিল, এটা আর একটা গোলকের অংশ ছিল। যাই হোক, দুটি গুলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে আমরা বলি লেন্স। সেই লেন্সের যদি মধ্যভাগটা যদি সরু হয় তাহলে এটাকে বলবো অবতল লেন্স, আর মধ্যভাগটা যদি পুরু হয় সেটাকে বলবো উত্তল লেন্স। শিক্ষার্থী বন্ধুরা, তো আজকে আমরা যেগুলো আলোচনা করলাম এই বিষয়গুলো তোমরা বাসায় অবশ্যই খাতায় লিখবে এবং ভালো মতো পড়াশোনা করবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।